আসসালামু আলাইকুম। ক্রাউন সিমেন্ট সকালের খবরে আমন্ত্রণ জানাচ্ছি আমি ইসমত মিলি। সিঙ্গাপুরে চিকিৎসাধীন ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির শারীরিক অবস্থা সংকটাপন্ন। রাতে দেশটির পররাষ্ট্রমন্ত্রী প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে ফোন করে এ তথ্য জানান। কোনো ধরনের মিথ্যা তথ্যে বিশ্বাস না করে ওসমান হাদির সুস্থতায় দেশবাসীর দোয়া চেয়েছে পরিবার। হাদির চিকিৎসায় সরকারি পক্ষ থেকে সর্বোচ্চ সহযোগিতা করা হচ্ছে বলে জানিয়েছে ইনকিলাব মঞ্চ। এদিকে সন্ধ্যায় এক ভিডিও বার্তায় ডাক্তার আব্দুল আহাদ জানান, ওসমান হাদির চিকিৎসা সিঙ্গাপুরে চলমান থাকবে। এ সময় তিনি ওসমান হাদির শারীরিক অবস্থা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া বিভিন্ন গুজব বিশ্বাস না করার অনুরোধ করেন। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের শেষ কর্মদিবস আজ। শেষ দিনে প্রধান বিচারপতিকে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি ও অ্যাটর্নি জেনারেলের কার্যালয়ের পক্ষ থেকে বিদায়ী সংবর্ধনা দেওয়া হবে। সুপ্রিম কোর্ট প্রশাসনিক বিজ্ঞপ্তিতে বলা হয়, সকাল 10:30টায় আপিল বিভাগের 1 নম্বর এজলাসে প্রধান বিচারপতিকে সংবর্ধনা দেওয়া হবে। জুলাই অভ্যুত্থানে শেখ হাসিনার পতনের পর গত বছরের 11 আগস্ট দেশের 25তম প্রধান বিচারপতি হিসেবে শপথ নেন সৈয়দ রেফাত আহমেদ। নিয়ম অনুযায়ী আগামী 27 ডিসেম্বর তিনি অবসরে যাবেন। তবে সাপ্তাহিক ছুটি ও শীতকালীন অবকাশের কারণে আজই তার শেষ কর্মদিবস। 1 বছর 3 মাসের দায়িত্বে বেশ কিছু নজির স্থাপন করেছেন তিনি। পৃথক সচিবালয়, বিচারপতি নিয়োগ কমিটি ও সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল প্রতিষ্ঠায় অগ্রণী ভূমিকা পালন করেন প্রধান বিচারপতি। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রিটার্নিং কর্মকর্তার অফিস থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন প্রার্থীরা। তফসিল ঘোষণার পর থেকে কুমিল্লা জেলায় বিভিন্ন রাজনৈতিক দল ও স্বতন্ত্র প্রার্থীরা মোট 24টি মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। জেলার 11টি সংসদীয় আসনের মধ্যে 10টি আসনে ইতিমধ্যে জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় ও সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে মনোনয়নপত্র বিতরণ কার্যক্রম শুরু হয়েছে। তবে কুমিল্লা 11 আসন থেকে এখন পর্যন্ত কেউ মনোনয়নপত্র সংগ্রহ করেননি। মনোনয়নপত্র যাচাই বাছাই ও প্রত্যাহার প্রক্রিয়া শেষ হলে চূড়ান্তভাবে কোন দল থেকে কোন আসনে কে প্রার্থী হচ্ছেন তা স্পষ্ট হবে। কুষ্টিয়া 2 আসনের জামায়াত প্রার্থী মুফতি আমির হামজার পাবনার ওয়াজ মাহফিলে দোকান বসানো নিয়ে চুরিকাঘাতে এক যুবক নিহত হয়েছে। পাবনা শহরের দারুল আমান ট্রাস্ট এলাকায় গতরাতে ওয়াজ মাহফিলে দোকান বসানোকে কেন্দ্র করে সুজন মোল্লা নামে এক যুবককে আরেক যুবক ছুরিকাঘাত করলে সে গুরুতর আহত হয়। তাকে দ্রুত হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক সুজন মোল্লাকে মৃত ঘোষণা করেন। ঘটনায় জড়িত থাকার অভিযোগে সোহান ইসলাম নামে এক তরুণকে আটক করেছে পুলিশ। ব্রাহ্মণবাড়িয়ার সীমান্ত দিয়ে মাদকের সাথে অবাধে আসছে অস্ত্র। নির্বাচনকে সামনে রেখে এইসব অস্ত্র ছড়িয়ে পড়ছে জেলার প্রত্যন্ত অঞ্চলে। এতে আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতি হওয়ার আশঙ্কা রয়েছে। গত 1 মাসে অস্ত্রধারীদের গুলিতে 3 জন নিহত ও আহত হয় বেশ কয়েকজন। তবে জেলা প্রশাসক বলছে, সীমান্ত দিয়ে যাতে কোনো অবৈধ অস্ত্র ও মাদক প্রবেশ করতে না পারে সেজন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। ব্রাহ্মণবাড়িয়া থেকে শিহাবুদ্দিন বিপুর পাঠানো রিপোর্ট। ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর, আখাউড়া ও কসবা এই 3 উপজেলায় রয়েছে 73 কিলোমিটার সীমান্ত। বিশাল এই সীমান্তে বিজেপির চোখ ফাঁকি দিয়ে দেশে ঢুকছে অস্ত্র ও বিভিন্ন মাদক। স্থানীয়দের দাবি, কসবার মাদলা, পুটিয়া, খাদলা, গোরাঙ্গলা দিয়ে মাদকের পাশাপাশি বিজিবি সহ সংশ্লিষ্টদের চোখ ফাঁকি দিয়ে অবাধে আসছে অস্ত্র। আর এসব অস্ত্র চলে যাচ্ছে সন্ত্রাসীদের হাতে, ঝরছে প্রাণ। 27 নভেম্বর শহরের কান্দিপাড়া এলাকায় ছাত্রদল কর্মী সাদ্দাম হোসেনকে গুলি করে হত্যা করে দুর্বৃত্তরা। এর আগে 1 নভেম্বর প্রতিপক্ষের গুলিতে নবীনগরে 2 জন নিহত হয়। 24 অক্টোবর নবীনগরে বিএনপি নেতা মফিজুর রহমানকে গুলি করে হত্যা করে দুর্বৃত্তরা। 30 নভেম্বর বানসারামপুরে সাবেক ইউপি সদস্য আবু মুসাকে গলা কেটে হত্যা করে সন্ত্রাসীরা। 12 ডিসেম্বর নবীনগরে 2 পক্ষের প্রকাশ্যে গোলাগুলিতে একজন গুরুতর আহত হন। দিলীপে এইভাবে গুলি করে এবং জবাই করে আমার ছেলের হত্যা করছে। সাম্প্রতিক সময়ে দেখা যাচ্ছে আমাদের ব্রাহ্মণবাড়িয়া জেলায় অস্ত্রের ঝঞ্ঝানি খুব প্রকট আকারে ধারণ করছে। কোর্ট রোডের মতো একটা শান্তশিষ্ট এলাকার মধ্যে এখানে একটা ওপেন ফায়ারিং হয়ে গেল। আমরা অনুভব করতে পারিনি যে কাকে উদ্দেশ্য করে এই ঘটনাটুকু
সীমান্তে কঠোর নজরদারির কথা জানায় বিজিবি, আর স্থানীয় প্রশাসন বলছে চিরুনি অভিযানের কথা। অস্ত্রের ব্যাপারে যেন কোনোভাবে অস্ত্র বাংলাদেশে প্রবেশ করতে না পারে এবং দেশের স্থিতিশীল অবস্থাটাকে যেন ক্ষতি করতে না পারে, সে ব্যাপারে আমাদের গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করা আছে এবং আমাদের টহল তৎপরতা বৃদ্ধি করা হয়েছে। সন্ত্রাসীদের তালিকা অবশ্য প্রস্তুত করা আছে, এসপি অফিসে আমাদের এই তালিকাগুলো প্রস্তুত করা আছে, চাঁদাবাজদের তালিকা, সন্ত্রাসীদের তালিকা। আসন্ন নির্বাচনকে সামনে রেখে সীমান্তে কঠোর নজরদারির পাশাপাশি অবৈধ অস্ত্র ও মাদক উদ্ধারে অভিযান জরুরি বলে মনে করছেন জেলাবাসী। এনটিভি নিউজ ডেস্ক। উত্তরাঞ্চলে দ্রুত তাপমাত্রা ওঠানামা করছে। রাতেও সকালে তীব্র শীত অনুভূত হলেও সকাল ৯টার পর সূর্য উঠলে তাপমাত্রা বেড়ে যাচ্ছে। পঞ্চগড়ের তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্রনাথ রায় জানান, সকালে সর্বনিম্ন তাপমাত্রা ৯.৫ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। এদিকে দিনাজপুরে আজ তাপমাত্রা ১১.৮ ডিগ্রি সেলসিয়াস। কনকনে শীত থাকলেও সকালে সূর্য ওঠার পর কিছুটা স্বস্তি মেলে জনজীবনে। ডিসেম্বরের শেষে শীতের তীব্রতা আরও বাড়বে। হিমালয়ের খুব কাছে অবস্থান হওয়ায় পঞ্চগড় ও দিনাজপুরে সবসময় শীতের তীব্রতা বেশি থাকে। এবারও একই অবস্থা বিরাজ করছে। কষ্টের মধ্যে দিন কাটাচ্ছে নিম্ন আয়ের ও খেটে খাওয়া মানুষ। সকালের খবর এটুকুই। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbt.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজে। 12টার মধ্যাহ্নের খবর দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।